1995 সাল। 4 জন তরুণ তরুণী জয়ী, ম্যাট, লিসা এবং কেট ট্রেকিং করার জন্য ভুটানের উড়া উপত্যকায় আসে। হিমালয়ের বিশাল পর্বতমালের মাঝে ঘেরা এই উপত্যকা নিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্মে বহু প্রাচীন ও ভয়ঙ্কর সব মিথ বা রূপকথার প্রচলন রয়েছে। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার সময় হঠাৎ ম্যাট একটা অদ্ভুত শীষ দেওয়ার মতো শব্দ শুনতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার বন্ধুরা কেউই সেই শব্দ শুনতে পাচ্ছিল না। ম্যাট সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে হঠাৎ পা পিছলে একটি গভীর পাহাড়ি গুহায় পড়ে যায়। তাকে বাঁচাতে জয়ী তৎক্ষণাৎ দড়ি বেয়ে নিচে নামে। গুহার ভেতর গিয়ে জয়ী দেখে ম্যাট মাটিতে স্থির হয়ে বসে আছে, আর ঠিক তার উল্টো দিকে পাথরের গায়ে খোদাই করা রয়েছে বিশাল এক 8 হাত বিশিষ্ট দানবীয় কঙ্কাল। কঙ্কালটি দেখে মনে হচ্ছিল না যে এটি মানুষের তৈরি, কিন্তু এই পৃথিবীতে 8 হাতের কঙ্কাল কিভাবে সম্ভব? জয়ী যখন ম্যাটকে পরীক্ষা করতে যায় তখন ম্যাট ফিস করে তাকে সতর্ক করে দেয়, খবরদার, আমাকে ছুঁইও না, আমাকে ছুঁলে তোমরা সবাই মারা যাবে। ম্যাটের এই কথায় জয়ী ভাবে পাহাড় থেকে পড়ে হয়তো ম্যাটের মাথায় আঘাত লেগেছে, তাই সে জোর করেই ম্যাটকে টেনে তোলে। জয়ী তাকে স্পর্শ করা মাত্রই ম্যাট ডুকরে কেনে ওঠে, যেন সে খুব বড় কোনো সর্বনাশ করে ফেলেছে। জয়ী কিছুই বুঝতে না পেরে ম্যাটকে কাঁধে তুলে নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটার পর তারা একটি পরিত্যক্ত কেবিন খুঁজে পায়। আকাশে তখন কালো মেঘ, ভয়ঙ্কর তুষার ঝড়ের পূর্বাভাস, তাই তারা সিদ্ধান্ত নেয় রাতটা এই কেবিনেই কাটাবে। জয়ী ম্যাটের সারা শরীর পরীক্ষা করে দেখে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ম্যাটের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু তার হাতের কবজিতে পুরনো আত্মহত্যার ক্ষতের দাগ রয়েছে। শরীরে কোনো আঘাত না থাকা সত্ত্বেও ম্যাট কেন এমন মানসিক ভারসাম্যহীন আচরণ করছে এবং অজ্ঞান হয়ে যাচ্ছে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। রাতে তুষারঝড় শুরু হয়। লিসা ম্যাটের পকেট থেকে পাওয়া একটি অদ্ভুত হাড় নিয়ে গবেষণা করতে শুরু করে। সে আবিষ্কার করে এটি আসলে একটি প্রাচীন হাড়ের বাঁশি, যা দিয়ে ফুঁ দিলে অদ্ভুত এক শব্দ তৈরি হয়। এরপর লিসা ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে হঠাৎ সে ঘুম থেকে জেগে ওঠে। সে শুনতে পায় কেবিনের বাইরে বরফের ওপর দিয়ে ভারী পায়ে কেউ হাঁটছে। প্রথমে সে ভেবেছিল হয়তো জয়ী বা কেট, কিন্তু পাশে তাকিয়ে দেখে তারা দুজনেই অঘরে ঘুমাচ্ছে। পরদিন সকালে বাইরে তখনও ভয়ঙ্কর তুষারপাত চলছে। কোনো উপায় না পেয়ে জয়ী এবং কেট সাহায্য আনার জন্য কাছের গ্রামের দিকে রওনা হয়। এদিকে লিসা কেবিনে অজ্ঞান ম্যাটের দেখাশোনা করতে থাকে। জয়ী আর কেট চলে যাওয়ার কিছুক্ষণ পর লিসা জানলা দিয়ে দেখতে পায় তুষার ঝড়ের মধ্যে দিয়ে একটা অস্পষ্ট কালো ছায়ামূর্তি ধীরে ধীরে কেবিনের দিকে এগিয়ে আসছে। প্রথমে লিসা ভাবে কেউ হয়তো সাহায্য করতে এসেছে, কিন্তু মূর্তিটি কাছে আসতেই লিসা বুঝতে পারে এই লোকটার শরীর থেকে এক ভয়ঙ্কর অশুভ শক্তি নির্গত হচ্ছে। ভয়ে লিসা দরজায় তালা লাগিয়ে দেয়। হঠাৎ কেউ একজন পাগলের মতো দরজায় ধাক্কা দিতে শুরু করে। লিসা ভয়ে একটা ছুরি হাতে তুলে নেয়, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে বাইরে থেকে জয়ী আর কেট চিৎকার করছে। তুষারঝড় খুব বেশি হওয়ায় তারা মাঝপথ থেকেই ফিরে এসেছে। লিসা যখন তাদের ওই কালো ছায়ামূর্তির কথা বলে তখন তারা বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তারা ভাবে একাকিত্বের কারণে লিসা হয়তো হ্যালুসিনেশন দেখছে। রাতে লিসা যখন ঘুমায় তখন হঠাৎ তার কানের কাছে ফিসফিস শব্দ হতে থাকে। চোখ খুলে সে দেখে ম্যাট তার কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত কোনো মন্ত্র পড়ছে, কিন্তু লিসা এতটাই ক্লান্ত ছিল যে সে কিছুই বুঝতে না পেরে আবার ঘুমিয়ে পড়ে। তৃতীয় দিন সকালে লিসা ঘুম থেকে উঠে দেখে ম্যাট কেবিনে নেই। বাইরে তুষারের ওপর ম্যাটের আঁকাবাঁকা পায়ের ছাপ পড়ে আছে। পায়ের ছাপ অনুসরণ করে জয়ী, কেট আর লিসা সেই ঝুলন্ত সেতুর কাছে পৌঁছায়। সেখানে তারা দেখে ম্যাট মাটিতে বসে সেই হাড়ের বাঁশিটা বাজাচ্ছে। তারা ম্যাটকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ম্যাট অত্যন্ত দুঃখিত গলায় আবার বলে, আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁলে তোমরা সবাই মারা যাবে। এই কথা শুনে জয়ী আর কেট অবাক হয়ে যায়। এরপর ম্যাট লিসার দিকে তাকায়। হঠাৎ লিসা যেন কোনো অদৃশ্য শক্তির বশবর্তী হয়ে একটা জম্বির মতো আচরণ করতে শুরু করে। সে নিঃশব্দে পকেট থেকে ছুরি বের করে জয়ীর পিঠে সজোরে আঘাত করে এবং তাকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে ফেলে দেয়। কেট কিছু বুঝতে ওঠার আগেই লিসা কেটের গলাও কেটে ফেলে এবং শেষে নিজে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পুরো ঘটনাটি ঘটে চোখের পলকে, আর সেই মুহূর্তে ম্যাট অদ্ভুত সুর তুলে সেই হাড়ের বাঁশিটি বাজাতে থাকে। এরপর গল্প চলে আসে 2018 সালে। আমাদের প্রধান চরিত্র জিম একটি ছোট শহরে তালার দোকান চালায়। একদিন জিম কাজ শেষে বাড়ি ফিরলে তার প্রতিবেশী মেয়ে আমান্ডা তার জন্য অপেক্ষা করেছিল। তাদের কথোপকথন থেকে জানা যায় 1 বছর আগে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী ও সন্তান মারা যায় এবং একই সাথে আমান্ডার বাবাও মারা যান। আমান্ডা জিমকে বলে সে এমন একটা জিনিস খুঁজে পেয়েছে যা দিয়ে সব কষ্ট ভুলে থাকা যায়। সে বলে এই সব কিছুই নকল, কোনো কিছুই আর আমাকে কষ্ট দিতে পারবে না। আমান্ডার এই কথার কোনো মাথামুন্ডু জিম বুঝতে পারে না, তবে মেয়েটি যে তার শোক থেকে বেরিয়ে আসতে পারছে তা ভেবেই সে খুশি হয়।
সেই রাতেই জিম স্বপ্নে দেখে তার মৃত স্ত্রী, ছেলে, গাড়ির দুর্ঘটনার ঝলকানি এবং তার ঘরের মাঝখানে রাখা একটি খালি চেয়ার। ধরফর করে সে ঘুম থেকে জেগে ওঠে। এরপর জিম আমান্ডার ডায়েরি ঘাঁটতে গিয়ে একটা ছোট কার্ড পায়, যাতে লেখা পন্টিফেক্স ইনস্টিটিউট এবং কার্ডের পেছনে লেখা তুলপা। জিম প্রথমেই আমান্ডার স্কুলে যায় এবং তার বান্ধবী ডাভারার সাথে কথা বলে। ডাভারা প্রথমে কিছু বলতে না চাইলেও জিম যখন দ্য এমটি ম্যানের কথা বলে তখন ডাভারার মুখ ভয় ফ্যাকাশে হয়ে যায়। সে জানায় তাদের বন্ধুদের মধ্যে একটা আরবান লিজেন্ড বা প্রচলিত লোককথা আছে। বলা হয় মাঝরাতে শহরের ওই নির্দিষ্ট ব্রিজের ওপর গিয়ে একটা খালি বোতলে ফুঁ দিয়ে মনে মনে দ্য এমটি ম্যানকে ডাকলে তাকে সত্যি সত্যি ডেকে আনা যায়। প্রথম দিন এমটি ম্যানের পায়ের শব্দ শোনা যায়, দ্বিতীয় দিন তাকে দেখা যায়, আর তৃতীয় দিন সে তোমাকে নিজের সাথে নিয়ে যাবে। ডাভারা বলে প্রথমে সে ভেবেছিল এটা শুধুই একটা ভূতের গল্প, কিন্তু 2 রাত আগে আমান্ডা এবং তাদের অন্য বন্ধুরা মিলে মজা করে ব্রিজের ওপর বোতলে ফুঁ দিয়েছিল। ফুঁ দেওয়ার সাথে সাথেই ব্রিজের অন্য প্রান্তে এক ভয়ঙ্কর দমকা হাওয়া বইতে শুরু করে এবং ভারী পায়ের শব্দ শোনা যায়। ভয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে আসে। জিম এরকোর সেই রাতে উপস্থিত থাকা সব বন্ধুদের বাড়িতে একের পর এক যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা সবাই নিখোঁজ এবং প্রত্যেকের বাড়িতেই সেই কালো রঙের পোস্টার ও পন্টিফেক্স ইনস্টিটিউটের কার্ড পাওয়া যায়। এমনকি একটা বাড়ির পেছনে জিম একটা মৃত কুকুর খুঁজে পায়, যার শরীর থেকে পুরো রক্ত বের করে নেওয়া হয়েছিল। জিম বুঝতে পারে আমান্ডার বাথরুমের রক্তটা এই কুকুরেরই ছিল। এরপর জিম সরাসরি সেই ব্রিজে যায় এবং সেখানে একটা খালি বোতল খুঁজে পায়। তখন দিন দুপুর। জিম ভাবে দিনের বেলায় এই মিথ কাজ করে কিনা তা পরীক্ষা করে দেখা যাক। সে বোতলে ফুঁ দেয়। ফুঁ দেওয়ার পর মুহূর্তেই তার পেছন থেকে অদ্ভুত এক বাঁশির শব্দ ভেসে আসে। জিম শব্দটা অনুসরণ করে একটা খোলা ম্যানহোলের কাছে পৌঁছায় এবং ভেতরে নেমে যায়। নিচে নামতেই এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ে। আমান্ডা ও ডাভারা বাদে বাকি সব নিখোঁজ ছেলেমেয়েগুলোকে সেখানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর তাদের লাশের পাশে লেখা ছিল দ্য এমটি ম্যান আমাদের দিয়ে এটা করিয়েছে। পুলিশ এসে তদন্ত করে জানায় যে এটা একটা গণ আত্মহত্যার ঘটনা। এদিকে ডাভারা তখন একটা বাথরুমে সনা নিচ্ছিল। বাথরুমের গরম বাষ্পের মধ্যে হঠাৎ একটা কালো ছায়া ফুটে ওঠে। ছায়াটি কিছু না বলেই ডাভারাকে চেপে ধরে এবং একটা কাঁচি দিয়ে তার মুখে পাগলের মতো আঘাত করতে থাকে। ডাভারা সেখানেই মারা যায়। কিন্তু মুভির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো পুরো দৃশ্যটাতে দেখানো হয় ডাভারা নিজেই কাঁচি দিয়ে নিজের মুখে কোপাচ্ছে, আর মরার আগে সে রক্ত দিয়ে লিখে রেখে যায় দ্য এমটি ম্যান আমাকে দিয়ে এটা করিয়েছে। জিম বাড়ি ফিরে ইন্টারনেটে পন্টিফেক্স ইনস্টিটিউট লিখে সার্চ করে। সে জানতে পারে এটি মূলত একটি কাল্ট বা ধর্মীয় অন্ধবিশ্বাসীদের দল, যারা ডুমসডে বা শেষ বিচারের দিনে বিশ্বাস করে। সে আরও জানতে পারে 1991 সালে এই কাল্টের কয়েকজন সদস্য মিজুরির একটি জঙ্গলের কেবিনে তুলপা নামের একটি সত্তাকে তলব করার চেষ্টা করেছিল। তুলপা হলো এমন এক আধ্যাত্মিক শক্তি যা মানুষের সম্মিলিত চিন্তাভাবনা থেকে বাস্তবে রূপ নেয়, এবং এটি বাস্তব ও মানসিক জগতের মধ্যে একটি সেতুবন্ধন হিসাবে কাজ করে। কিন্তু সেই তলব ব্যর্থ হওয়ায় 6 জন সদস্য আত্মহত্যা করেছিল। এইসব তথ্য জিমকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে। ঠিক সেই সময় আমান্ডার মা নোরা জিমের বাড়িতে আসে এবং মেয়ের শোকে কাঁদতে শুরু করে। নোরা রাতে জিমের বাড়িতেই থাকতে চায়, কিন্তু জিম না করে দেয়। তাদের কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে অতীতে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। রাতে ঘুমানোর সময় জিম আবার সেই দুঃস্বপ্ন দেখে, তার মৃত স্ত্রী, ছেলে, গাড়ির দুর্ঘটনা এবং ঘরের মাঝখানে সেই চেয়ার। কিন্তু এবারের স্বপ্নে অতিরিক্ত হিসাবে কালো চাদরে মুখ ঢাকা একটা লোককেও দেখতে পায় জিম। জিম ভয় পেয়ে জেগে ওঠে। সে লক্ষ্য করে তার বেডরুমের দরজার বাইরে দিয়ে কেউ একজন হেঁটে গেল। জিম বাইরে এসে দেখে কেউ নেই। পরদিন জিম ইন্টারনেট থেকে পন্টিফেক্স ইনস্টিটিউটের ঠিকানা জোগাড় করে সেখানে হাজির হয়। রিসেপশনের একটি মেয়ে তাকে একটা মেম্বারশিপ ফর্ম দেয়। জিম ফর্মের লেখাগুলো পড়ে চমকে যায়। সেখানে লেখা, জীবন একটা রোগ, সংক্রমণ হলো প্রাচীন দেবতাদের আশীর্বাদ, আর আত্মহত্যা হলো নিজের চিন্তাশক্তিকে নিয়ন্ত্রণ করা। ভেতরে গিয়ে জিম দেখে কাল্টের প্রধান নেতা ভাষণ দিচ্ছে। সে বলছে, মানুষ একসময় অবিচ্ছিন্ন ছিল, আমরা আবার এক হব। এমটি ম্যান আমাদের এই পৃথিবীর আসল সত্যটা দেখাতে চায়। জিম নেতার কাছে গিয়ে এমটি ম্যান সম্পর্কে জানতে চাইলে নেতা তাকে বলে, এমটি ম্যান আসলে কোনো মানুষ নয়, এটি হলো মানুষের সম্মিলিত চিন্তার এক শক্তি। মানুষের মন একটি এনার্জি বা শক্তির বৃত্ত তৈরি করে, যা সবাইকে একসাথে বেঁধে রাখে। বিশেষ উপায়ে একাগ্রতার মাধ্যমে এই শক্তিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। জিন চুপিসারে তাদের বিল্ডিংয়ে ঘোরাঘুরি করতে থাকে। লাইব্রেরি, ডরমিটরি পার করে সে একটা ঘরে দেখে কিছু মানুষ সেই কালো পোস্টারের দিকে তাকিয়ে গভীর ধ্যানে মগ্ন।
আরও ভেতরে গিয়ে জিম একটা পুরনো কারখানার মতো জায়গায় পৌঁছায়। সেখানে সে দেখে প্রচুর মানুষ গোল হয়ে বসে খালি বোতলে ফুঁ দিয়ে সেই অদ্ভুত বাঁশি শব্দ তৈরি করছে। জিম ধরা পড়ে যায় এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। বাইরে আসার পর গ্যারেট নামের একটি ছেলে জিমকে বলে আমান্ডা কাল্টের একটা বিশেষ মিশনে আছে। সে জিমকে ৩২ নম্বর হাইওয়ের কাছের একটা জঙ্গলের কেবিনে যেতে বলে। জিম সেই জঙ্গলের কেবিনে পৌঁছায়। সেখানে আমান্ডা ও ডাভারার ফাইল খুঁজে পায়। এর মধ্যে একটা লাল রঙের ফাইল তার চোখে পড়ে, যার উপর স্বয়ং জিমের নাম লেখা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফাইলটি সম্পূর্ণ খালি। এরপর জিম পাশের কেবিনটিতে যায়। এটি সেই কেবিন যেখানে ১৯৯১ সালে কাল্টের কয়েকজন সদস্য আত্মহত্যা করেছিল। ভেতরে অনেকগুলো বিছানা, মেঝেতে একটা টেডি বিয়ার পড়ে আছে এবং অনেকগুলো ভিডিও ক্যাসেট পড়ে আছে। জিম ক্যাসেট চালু করে দেখে কাল্টের লোকেরা মিলে ধ্যান করে শূন্য থেকে একজন ন্যাড়া মাথার লোককে তৈরি করছে। লোকটি ভিডিওতে দেয়ালে সেই কালো পোস্টারের প্রতীকটি আঁকতে শুরু করে। জিম টর্চ মেরে দেখে ঠিক ওই প্রতীকটি কেবিনের দেওয়ালে আঁকা হয়েছে। তার মানে ওই ন্যাড়া লোকটিকে এখানেই আটকে রাখা হয়েছিল। জিম পেছনে ঘুরে দেখে মেঝেতে পড়ে থাকা টেডি বিয়ারটা গায়েব হয়ে গেছে। জিম তাড়াহুড়ো করে কেবিন থেকে বাইরে আসে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। একটু দূরে সে আগুনের আলো দেখতে পায়। কাছে গিয়ে সে দেখে কাল্টের লোকেরা এক বিশাল অগ্নিকুণ্ডের চারপাশে পাগলের মতো নাচানাচি ও মন্ত্রপাঠ করছে। আগুনের শিখাটা যেন একটা বিশাল সুরের মতো সোজা আকাশের দিকে উঠে গেছে, আর আকাশের তারারা অদ্ভুতভাবে ঘুরতে শুরু করেছে। জিম বুঝতে পারে এখানে বড় কোনো অশুভ শক্তি কাজ করছে। কাল্টের লোকেরা তাকে দেখে ফেলে এবং জম্বির মতো তার দিকে তেয়ে আসে। জিম কোনো মতে নিজের গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে বাঁচে। সে সোজা পুলিশ স্টেশনে যায় এবং তার জোগাড় করা সব প্রমাণ এক কৃষ্ণাঙ্গ পুলিশ অফিসারকে দেখায়। কিন্তু ওই পুলিশ উল্টো জিমকে ধমক দিয়ে বলে যে সে কেন অন্যের সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করেছে। জিম বুঝতে পারে এই পুলিশও ওই কাল্টের সাথে জড়িত। জিম বাড়ি ফিরে নিজের বন্দুকটা বের করে। রাতে আবার তার দুঃস্বপ্ন আসে, তবে এবার শুধু স্ত্রী সন্তানের দুর্ঘটনার পাশাপাশি নোরার সাথে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য দেখতে পায় জিম। এটা দেখে জিম ঘামে ভিজে ধরফর করে জেগে ওঠে। টেনশন কমানোর জন্য সে একটু সিগারেট ধরাতে যায়, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে দরজার কাছে একটা কালো ছায়া মূর্তি বসে আছে। জিম কিছু বুঝতে না পেরেই মূর্তিটা তার দিকে তেড়ে আসে। জিম তাড়াহুড়ো করে ঘরের লাইট জ্বালিয়ে দেয়, আর সাথে সাথেই মূর্তিটা গায়েব হয়ে যায়। ঠিক সেই সময় বাইরে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই জিম চমকে যায়। সেই জঙ্গলের কেবিন থেকে গায়েব হয়ে যাওয়া টেডি বিয়ারটা তার দরজার সামনে রাখা আছে। জিম বুঝতে পারে কাল্ট সার্টিফিকেট সদস্যরা তাকে পুরোপুরি টার্গেট করেছে। তৃতীয় দিন, জিম তার অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, কারণ তার মনে হচ্ছিল এই ওষুধের জন্যই হয়তো সে হ্যালুসিনেশন দেখছে। সে সোজা কাল্টের বিল্ডিংয়ের সামনে গিয়ে নজরদারি করতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে গ্যারেট, সেই মাঝখান দিয়ে সিথি করা ছেলেটা, আরও কয়েকজনকে নিয়ে একটা গাড়িতে উঠছে। জিম তাদের পিছু নিয়ে একটা হাসপাতালে পৌঁছায়। সেখানে সে আড়ালে থেকে দেখে গ্যারেট ও তার সঙ্গীরা একটা কোমায় থাকা বৃদ্ধ রোগীর বিছানার সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করছে। গ্যারেট বাইরে আসতেই জিম পেছন থেকে তাকে আক্রমণ করে এবং মাথায় বন্দুক ঠেকিয়ে সত্যিটা জানতে চায়। গ্যারেট হাসতে হাসতে বলে, ওই বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ লোকটি আমাদের ঈশ্বর। সে একটা সিগন্যাল টাওয়ারের মতো ক্রমাগত সংকেত পাঠাচ্ছে, আর আমরা অনুসারীরা রেডিও অ্যান্টেনার মতো সেই সংকেত গ্রহণ করছি। জিম এসব কথার মাথা মুন্ডু কিছুই বোঝে না। সে শুধু আমান্ডার কথা জানতে চায়। গ্যারেট বলে, আমান্ডা এখন ব্রিজে আছে, চেতনা আর বাস্তবের মাঝখানের সেই ব্রিজে। রাগে জিম গ্যারেটকে বেদম মারধর করে। রাতে জিম আবার কাল্টের বিল্ডিংয়ে ঢুকে পড়ে। আশ্চর্যের বিষয়, দরজা খোলাই ছিল আর ভেতরে কেউ নেই। সে সোজা আর্কাইভ রুমে গিয়ে ওই বৃদ্ধের ফাইল খুঁজে বের করে। হঠাৎ সে দেখে সেখানে তার নিজের নামেরও একটা লাল ফাইল রাখা। কাল জঙ্গলের কেবিনে পাওয়া ফাইলটা ফাঁকা থাকলেও এই ফাইলে তার ওপর করা এক্সপেরিমেন্ট, তার মৃত স্ত্রী এবং সন্তানের সমস্ত তথ্য নিখুঁতভাবে লেখা রয়েছে। বিষয়টা খুব অদ্ভুত লাগায় সে ফাইলগুলো নিয়ে দ্রুত হাসপাতালে চলে যায়। রিসেপশনে বৃদ্ধের কথা জিজ্ঞেস করলে নার্স কিছুই বলতে পারে না, শুধু জানায় এটা ওপর মহলের নির্দেশ। কোনো উপায় না পেয়ে জিম সোজা বৃদ্ধের কেবিনে ঢুকে যায়, আর সেখানে সে দেখতে পায় আমান্ডাকে। আমান্ডা খুব যত্ন সহকারে ওই বৃদ্ধের সেবা করছিল। জিম অবাক হয়ে বৃদ্ধের পরিচয় জানতে চাইলে আমান্ডাও গ্যারেটের মতো অবিকল একই কথা বলে। এই বৃদ্ধ একটা সিগন্যাল স্টেশন, আর পুরো মানব জাতি হলো তার রিসিভার। জিম এসব পাগলের প্রলাপ পাত্তা না দিয়ে তাড়াতাড়ি আমান্ডার মা নোরাকে ফোন করে জানায় যে তার মেয়েকে পাওয়া গেছে এবং সে হাসপাতালে সুরক্ষিত আছে। কিন্তু ফোনের ওপাশ থেকে নোরা এমনভাবে কথা বলে যেন সে জিমকে চেনেই না। নোরা অবাক হয়ে বলে, আমার মেয়ে তো কখনোই নিখোঁজ হয়নি। এই কথা শুনে জিমের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর আমান্ডা জিমের দিকে তাকিয়ে ভয়ঙ্কর সেই সত্যিটা ফাঁস করে। সে জানায় এই বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ আর কেউ নয়, সে হলো মুভির শুরুর সেই 1995 সালের ম্যাট।
গুহায় পড়ার পর ওই 8 হাতের কঙ্কাল তথা অশুভ দেবতা নিয়ার লাথোটেতের আত্মা ম্যাটের শরীরে ভর করেছিল। কিন্তু এত বছর পর ম্যাটের শরীর বৃদ্ধ ও দুর্বল হয়ে যাওয়ায় ওই অশুভ দেবতার এখন পৃথিবীতে থাকার জন্য একটি নতুন নিখুঁত শরীরের প্রয়োজন। আর তাই কাল্টের সদস্যরা তাদের জাদুকরী রীতির মাধ্যমে জিমকে সৃষ্টি করেছে। হ্যাঁ, জিম কোনো রক্তমাংসের সাধারণ মানুষ নয়। জিম হলো একটি তুলপা, কাল্টের সদস্যদের সম্মিলিত চিন্তাশক্তি ও চেতনার একটি বাস্তব রূপ। মাত্র কয়েকদিন আগে তারা জিমকে অস্তিত্বে এনেছে। তার কোনো অতীত নেই। কাল্টের সদস্যরাই জিমের মগজে মিথ্যে স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। তারা ইচ্ছে করেই জিমকে একটা বিষণ্ণ ও ট্র্যাজিক অতীত দিয়েছে, যেখানে নোরার সাথে পরকীয়া করার রাতে তার স্ত্রী সন্তান দুর্ঘটনায় মারা যায় এবং জিম চরম অনুশোচনায় ভোগে। কারণ কাল্টের লোকেরা এক্সপেরিমেন্ট করে দেখেছিল যে বিষণ্ণ ও হতাশায় ভোগা মানুষের শরীরে অশুভ দেবতা খুব সহজেই দখল নিতে পারে। এই সব কিছুই ছিল একটা সাজানো মিথ্যে। এই ভয়ঙ্কর কথা শোনার সাথে সাথে জিমের মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। হঠাৎ চোখের পলকে চারপাশের দৃশ্য বদলে যায়। জিম নিজেকে দেখতে পায় কাল্টের সেই বড় হল রুমে, যেখানে অনুসারীরা গোল হয়ে বসে বোতলে ফুঁক দিচ্ছে, আর জিম যেন ওদের চেতনার মাঝখানের একটা দরজা থেকে মাত্রই বেরিয়ে আসছে। এরপর দৃশ্য আবার বদলে যায়। জিম এবার নিজেকে আবিষ্কার করে সেই 1995 সালের বরফে ঢাকা গুহার ভেতরে। সে কিছু বুঝতে না ওঠার আগেই গুহার দেওয়াল ফুঁড়ে সেই অশুভ কালো দৈত্যাকার সত্তাটি বেরিয়ে আসে। জিম পালানোর চেষ্টা করলেও দানবটা তাকে ধরে ফেলে এবং তার মুখের ভেতর এক ভয়ঙ্কর কালো তরল পদার্থ গোগ্রাসে গিলিয়ে দেয়। এরপর দানবটির বিশাল সুর আর পুরো শরীর জিমের দেহের ভেতর প্রবেশ করে। পরের দৃশ্যে জিম উঠে দাঁড়ায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে পাগলের মতো ছুটে তার নিজের বাড়িতে যায়। সে বারবার নিজেকে বোঝাতে থাকে যে এইমাত্র ঘটে যাওয়া ঘটনাগুলো হয়তো তার হ্যালিউসিনেশন। কিন্তু বাড়িতে ঢুকে সে দেখে চারদিকে ধুলোবালি জমে আছে। সেখানে কোনোদিনও কেউ বসবাস করেনি। জিম বুঝতে পারে তার মস্তিষ্ক, তার স্মৃতি, তার স্ত্রী সন্তান সবই মিথ্যে। সে ধীরে ধীরে এই রূঢ় বাস্তবতা মেনে নেয়। হঠাৎ সে একটা দরজা খোলে এবং দেখে সে আবার হাসপাতালের সেই কেবিনে ফিরে এসেছে। অশুভ দেবতা এখন জিমের শরীর পুরোপুরি দখল করে নিয়েছে। জিম বিছানায় শুয়ে থাকা বৃদ্ধের দিকে তাকায়, যার শরীর এখন আর দেবতার কোনো কাজের নয়। জিম শান্তভাবে বন্দুক বের করে ম্যাটের মাথায় একের পর এক গুলি করে তাকে মেরে ফেলে। এরপর জিম যখন কেবিন থেকে বেরিয়ে হাসপাতালের করিডোরে এসে দাঁড়ায়, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। হাসপাতালের সমস্ত নার্স, ডক্টর এবং রোগীরা জিমকে দেখে তার সামনে মাথা নত করে হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ তাদের ঈশ্বর এই পৃথিবীতে নতুন শরীর নিয়ে চলে এসেছে, আর মানব জাতির ধ্বংস বা শেষ বিচারের দিন শুরু হতে চলেছে। গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, এই মাস্টারপিস সাইকোলজিক্যাল হরর মুভিটির নাম হলো দি এম্পটি ম্যান, যা 2020 সালে রিলিজ হয়েছিল।